পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে থেকেই এ রাজ্যে ধর্মভিত্তিক রাজনীতি এমন মাত্রা নেয় যে নির্বাচনের ফলাফলেও তার প্রভাব দেখতে পাওয়া গেছে। বিশেষ করে হিন্দু ও মুসলিম ধর্মের মানুষের ভোট ভালোভাবে রাজ্যের রাজনীতিকে প্রভাবিত করেছে। কেউ বলেছে তোষণ, তো কেউ বলেছে বিদ্বেষ। কিন্তু অনেকেই জানেন না, এই বাংলার মাটিতে স্বর্ণাক্ষরে লেখা আছে হিন্দু সাংস্কৃতিক পুনর্জাগরণের ইতিহাস। আমরা প্রত্যেকেই গর্বের সঙ্গে জানি যে ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনে বাংলা ও বাঙালির ভূমিকা কী ছিল। কিন্তু আপনি কি জানেন যে হিন্দু সাংস্কৃতিক পুনর্জাগরণের ইতিহাসে বাংলার ভূমিকাও অত্যন্ত গুরুত্ব। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় যে নবজাগরণ শুরু হয়, তার মধ্য থেকেই জাতীয় চেতনা, দেশপ্রেম এবং হিন্দু সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক নতুন ধারা গড়ে ওঠে। 1866 সালে ঋষি রাজনারায়ণ বসুর প্রকাশিত প্রসপেক্টাস অফ আ সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিংস শিক্ষিত সমাজকে পাশ্চাত্য অনুকরণ ত্যাগ করে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি ফিরে আসার আহ্বান জানায়। এই চিন্তারই ধারাবাহিকতায় 1867 সালে নবগোপাল মিত্রর উদ্যোগে এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কলকাতা শহরের বুকে হয় হিন্দু মেলা। এই মেলা জাতীয় ঐক্য, স্বদেশী শিল্প, দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতিক আত্মমর্যাদা বোধের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। একই সময়ে ভূদেব মুখোপাধ্যায়ের রচনায় ভারত মাতা ধারণা ক্রমশ জনপ্রিয়তা লাভ করে। পরে 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ এবং তার অন্তর্ভুক্ত বন্দে মাতরম ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান প্রেরণার উৎসে পরিণত হয়। 1892 সালে চন্দ্রনাথ বসু তার হিন্দুত্ব গ্রন্থে হিন্দুত্ব শব্দটি ব্যবহার করেন, যা পরবর্তীকালে বিনায়ক দামোদর সাভারকরের ব্যাখ্যায় একটা সুসংহত রাজনৈতিক মতাদর্শের রূপ পায়। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা ক্রমশ জাতীয়তাবাদ, বিপ্লবী আন্দোলন এবং হিন্দু সাংস্কৃতিক চেতনার এক প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার কলকাতায় শিক্ষালাভ করেন এবং দ্বিতীয় সরসংঘ চালক মাধব সদাশিব গোলওয়ারকারও কিছু সময় কলকাতার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এসব ঘটনা প্রবাহ প্রমাণ করে যে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দু সাংস্কৃতিক ভাবনার বিকাশে বাংলার একটা ঐতিহাসিক ও গভীর প্রভাবশালী ভূমিকা ছিল। ভারতের ইতিহাসে বাংলা মানেই শুধু রবীন্দ্রনাথ, নজরুল, দুর্গাপুজো কিংবা সাহিত্য সংস্কৃতির কেন্দ্র। এই ধারণাটা যতটা সত্যি, ততটাই সত্যি আরও একটা বিষয়। ভারতীয় জাতীয়তাবাদ, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং পরবর্তীকালে হিন্দুত্ব ভাবনার যে দীর্ঘ পথ চলা, তার শিকড় খুঁজতে গেলে বারবার ফিরে আসতেই হবে এই বাংলার মাটিতে। আজকের দিনে হিন্দুত্ব শব্দটা শুনলেই অনেকের মনেই সরাসরি রাজনৈতিক একটা ছবি ভেসে ওঠে, কিন্তু এই ভাবনার ইতিহাস তার থেকেও অনেক পুরনো। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নবজাগরণ, জাতীয় চেতনা, স্বদেশী আন্দোলন, আধ্যাত্মিক পুনর্জাগরণ এবং ভারতীয় সভ্যতার প্রতি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক লম্বা ইতিহাস। তাই বাংলার ভূমিকা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 19 শতকের সেই সময়ে, যখন ব্রিটিশ শাসনের অধীনে ভারত একদিকে আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত হচ্ছে, আবার অন্যদিকে নিজের শিকড় থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই সময় বাংলার একদল মনীষী উপলব্ধি করেছিলেন, কোনো জাতি শুধু বিদেশি শিক্ষা বা বিদেশি সংস্কৃতির উপর দাঁড়িয়ে নিজের পরিচয় গড়ে তুলতে পারবে না। নিজেদের ইতিহাস, নিজেদের ধর্ম, নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, এই সব কিছুর উপর আস্থা ফিরে আনাটাই ছিল সবচেয়ে জরুরি। এই ভাবনার অন্যতম প্রধান মুখ ছিলেন ঋষি রাজনারায়ণ বসু। তিনি শুধুমাত্র একজন সাহিত্যিক বা সমাজ সংস্কারক ছিলেন না, ভারতীয় চেতনার অন্যতম প্রথম তাত্ত্বিক বললেও ভুল হবে না। তিনি ভারতীয়দের মনে আত্মসম্মানবোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তার লেখা প্রসপেক্টাস অফ আ সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং সেই সময় শিক্ষিত সমাজকে একটা স্পষ্ট বার্তা দেয়, পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করো, কিন্তু নিজের সভ্যতাকে ভুলে গেলে চলবে না। ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের মধ্যে জাতীয় শক্তির মূল মিশে রয়েছে। তার এই চিন্তাধারা পরবর্তীকালে বাংলার বহু জাতীয়তাবাদী চিন্তাবিদ এবং রাজনৈতিক নেতাদের উপর গভীর প্রভাব ফেলেছিল। রাজনারায়ণ বসুর ভাবনার বাস্তব রূপ দেখা যায় হিন্দু মেলার প্রতিষ্ঠায়।
নবগোপাল মিত্রর উদ্যোগে এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা হিন্দু মেলা শুধুমাত্র একটা মেলা নয়, বরং ভারতীয় জাতীয়তাবাদের প্রথম সাংগঠনিক সাংস্কৃতিক আন্দোলনগুলোর একটা। আজকের দিনে যখন স্বদেশী বা ভোকাল ফর লোকালের কথা বলা হয়, তখন অনেকেই ভুলে যান যে তার বীজ কিন্তু এই বাংলাতেই বপন করা হয়েছিল। হিন্দু মেলায় স্বদেশী শিল্পীদের তৈরি জিনিস প্রদর্শিত হতো, দেশীয় খেলাধুলার আয়োজন করা হতো, লাঠি খেলা, কুস্তি, তীরন্দাজি, শরীরচর্চা, দেশাত্মবোধক গান, কবিতা সবকিছুর মাধ্যমে একটা বিষয় বোঝানো হতো, ভারতীয় সমাজকে নিজের শক্তি নিজের মধ্যেই খুঁজে নিতে হবে। জাতীয়তাবাদকে তখন রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছিল না, সেটাকে দেখা হচ্ছিল সাংস্কৃতিক আত্মমর্যাদা ফিরে পাওয়ার আন্দোলন হিসেবে। অনেক ঐতিহাসিকদের মতে পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের সাংস্কৃতিক ভিত্তি তৈরি হয়েছিল এই হিন্দু মেলার মধ্য দিয়েই। এই সময়ই আরেকজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন ভূদেব মুখোপাধ্যায়। তার লেখায় ফুটে ওঠে ভারত কেবল একটা ভূখণ্ড নয়, এই দেশে রয়েছে মাতৃসত্তা। ভারত মাতা ভাবনার জনপ্রিয়তা পরবর্তীকালে যতটা বেড়েছে, তার প্রাথমিক বৌদ্ধিক ভিত গড়ে ওঠার ক্ষেত্রে ভূদেব মুখোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারণা ভারতীয়দের কাছে দেশকে শুধুমাত্র মানচিত্র নয়, মাতৃভূমি হিসেবে ভাবতে শেখায়। আর এই ভাবনাই স্বাধীনতা আন্দোলনের সময় অসংখ্য বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মনে আত্মত্যাগের অনুপ্রেরণা জুগিয়েছিল। এরপর যদি এমন একজন মানুষের কথা বলতে হয় যিনি বাংলা থেকে উঠে এসে জাতীয়তাবাদকে মানুষের আবেগের কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন, তাহলে নিঃসন্দেহে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা আনন্দমঠ শুধু একটা উপন্যাস নয়, ভারতীয় জাতীয়তাবাদী সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই উপন্যাসেই জন্ম নেয় বন্দে মাতরম, একটা গান যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সভা, মিছিল, বিপ্লবীদের গোপন বৈঠক, সব জায়গায় সবার মুখে উচ্চারিত হতে থাকে বন্দে মাতরম। অসংখ্য তরুণ এই গান গেয়ে ফাঁসির মঞ্চে উঠেছেন, মৃত্যুবরণ করেছেন। স্বাধীনতার ইতিহাসে এমন খুব কম সাহিত্যকর্ম আছে যার প্রভাব এত গভীর হয়েছে। বঙ্কিমচন্দ্র ভারতীয় জাতীয়তাবাদকে সাহিত্য থেকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। বাংলার এই ধারার আরেকটি গুরুত্বপূর্ণ নাম চন্দ্রনাথ বসু। আজকের দিনে হিন্দুত্ব শব্দটা নিয়ে যত বিতর্কই থাকুক না কেন বা চর্চাই থাকুক না কেন, ইতিহাসের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই শব্দটার উল্লেখ পাওয়া যায় তার হিন্দুত্ব গ্রন্থে, যেখানে তিনি হিন্দু সমাজের সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় ঐতিহ্য এবং সামাজিক কাঠামো নিয়ে আলোচনা করেছিলেন। পরে দামোদর বিনায়ক সাভারকর তার বিখ্যাত হিন্দুত্ব, হু ইজ এ হিন্দু, এই গ্রন্থে এই ধারণাকে আরও বিস্তৃত রাজনৈতিক সাংস্কৃতিক রূপ দেন। কিন্তু এই শব্দটার প্রাথমিক বৌদ্ধিক ব্যবহার বাংলায় হওয়াটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক। তবে বাংলার নবজাগরণকে যদি শুধু হিন্দু সাংস্কৃতিক পুনর্জাগরণের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, তাহলে ইতিহাসের প্রতি অবিচার হবে। কারণ একই সময়ে এই বাংলাতে সমাজ সংস্কার, নারী শিক্ষা, বিজ্ঞান মনস্কতা, ব্রাহ্ম সমাজ, যুক্তিবাদ এবং উদার মানবতাবাদের বিকাশও ঘটেছিল। কিন্তু এর পাশাপাশি এটাও সত্যি যে ভারতীয় সভ্যতার প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলার মনীষীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদ, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং ভারতীয় সাহিত্যের প্রতি গর্ব, এই তিনটে ধারাই পরবর্তীকালে ভারতের বিভিন্ন মতাদর্শ, সংগঠন এবং রাজনৈতিক দর্শনের ওপর প্রভাব ফেলেছিল। এই সময় বাংলার আরেকটা অধ্যায়ের সূচনা হয়, যা শুধু ভারতের নয়, বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসকেও প্রভাবিত করে। সেই অধ্যায়ের কেন্দ্রে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। ভারতীয় আত্মপরিচয়, হিন্দু দর্শনের বিশ্বব্যাপী পরিচিতি এবং বাংলা থেকে বিশ্বমঞ্চে ভারতীয় আধ্যাত্মিকতার উত্থানের কথা তাদের ছাড়া কখনো সম্পূর্ণ হতে পারে না। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে রামকৃষ্ণের সাধনা জীবন এবং বিভিন্ন ধর্মপথের অভিজ্ঞতার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য কতটা গভীর ও সমৃদ্ধ। তার জীবন বহু তরুণকে ভারতীয় সভ্যতা ও ধর্মের প্রতি নতুনভাবে ভাবতে শেখায়। কিন্তু রামকৃষ্ণের সেই ভাবনাকে ভারত থেকে বিশ্বের দরবারে পৌঁছে দেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে আমেরিকার শিকাগোতে ধর্ম মহাসভায় তার সেই ঐতিহাসিক ভাষণ আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা হিসেবে বিবেচিত হয়। Sisters and brothers of America, এই কয়েকটা শব্দ দিয়ে
শুরু হওয়া সেই ভাষণ শুধু করতালিই কুড়ায়নি, পাশ্চাত্য বিশ্বের কাছে ভারতীয় দর্শন, বেদান্ত এবং হিন্দু ধর্মকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছিল। বিবেকানন্দ বলেছিলেন, ভারত দুর্বল নয়, ভারত হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের অধিকারী। তিনি যুব সমাজকে আহ্বান জানিয়েছিলেন শক্তিশালী চরিত্র গঠনের, আত্মবিশ্বাসী হওয়ার এবং নিজের সভ্যতার প্রতি গর্ববোধ করার। তার বিখ্যাত আহ্বান, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না, শুধু আধ্যাত্মিক নয়, জাতীয় জাগরণেরও অনুপ্রেরণায় পরিণত হয়েছিল এই আহ্বান। আজ বিশ্বের বহু দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা রয়েছে। সেখানে ভারতীয় দর্শন, সেবা, মানব কল্যাণের আদর্শ প্রচারিত হচ্ছে। ভারতীয় সংস্কৃতির আত্মপরিচয়কে বিশ্ব দরবারে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বামীজির অবদান অনন্য। স্বামী বিবেকানন্দের আরেকটা অবদান ছিল তার ম্যান মেকিং অ্যান্ড নেশন বিল্ডিং বা মানুষ গড়ার দর্শন। তার মতে একটা শক্তিশালী জাতি গড়তে হলে আগে শক্তিশালী মানুষ গড়তে হবে। চরিত্র, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেম, এই চারটি বিষয়কে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে ভারতের বহু সামাজিক, সাংস্কৃতিক, জাতীয়তাবাদী সংগঠনের চিন্তাধারায় এই দর্শনের প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলা থেকেই যে ভারতীয় আত্মপরিচয়ের নতুন ভাষা তৈরি হয়েছিল, স্বামী বিবেকানন্দ তার অন্যতম প্রধান রূপকার। এই সময়ে বাংলায় আরেকটা বড় পরিবর্তন ঘটেছিল। সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি জন্ম নিয়েছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা দেশের মধ্যে সবচেয়ে সংগঠিত বিপ্লবী কর্মকাণ্ডগুলোর অনেকগুলোর কেন্দ্র ছিল বাংলা। অনুশীলন সমিতি, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই সংগঠনগুলোর নাম আজও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। অরবিন্দ ঘোষ, যিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না, ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার লেখায় ভারতকে একটা রাষ্ট্র নয়, একটা জীবন্ত সাংস্কৃতিক সত্তা হিসেবে দেখা যায়। বাঘাযতীন আত্মত্যাগ ও সংগঠনের প্রতীক হয়ে ওঠেন। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, রাসবিহারী বসু, বিনয়, বাদল, দীনেশ, এই নামগুলো শুধু ব্রিটিশ বিরোধী সংগ্রামের নয়, ভারতীয় আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। তাদের আত্মবলিদান বাংলার যুব সমাজকে নতুনভাবে অনুপ্রাণিত করেছিল। বিপ্লবী আন্দোলনের এই পরিবেশ শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সেই প্রভাবের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দেখা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর ইতিহাসে। সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার চিকিৎসা শাস্ত্র পড়ার জন্য কলকাতায় আসেন। সেই সময় কলকাতা ছিল বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে কলকাতায় থাকার সময় তিনি জাতীয়তাবাদী পরিবেশ এবং বিপ্লবী সংগঠনগুলোর সাংগঠনিক পদ্ধতির সঙ্গে পরিচিত হন। পরবর্তীকালে নাগপুরে ফিরে গিয়ে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা করার সময় শৃঙ্খলা, সংগঠন এবং চরিত্র গঠনের উপর যে গুরুত্ব দেওয়া হয়, তার পেছনে বাংলার অর্জিত কিছু অভিজ্ঞতার প্রভাব ছিল বলে ইতিহাসবিদদের একাংশ মনে করেন। আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক মাধব সদাশিব গোলওয়ারকারের জীবনেও বাংলার একটা গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। তিনি কিছুদিন কলকাতার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পান। যদিও পরবর্তীকালে তার রাজনৈতিক ও সাংগঠনিক দর্শন স্বতন্ত্র পথে বিকশিত হয়, তবুও বাংলার আধ্যাত্মিক পরিবেশ তার জীবনের একটা উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই পুরো ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা যায়, বাংলা শুধু ভাবনার জন্ম দেয়নি, সেই ভাবনাকে সংগঠিত করার শক্তিও দেখিয়েছিল। একদিকে সাহিত্য, অন্যদিকে আধ্যাত্মিকতা, একদিকে সমাজ সংস্কার, অন্যদিকে বিপ্লবী আন্দোলন, সব মিলিয়ে বাংলা এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখান থেকে ভারতের জাতীয়তাবাদী চেতনার একাধিক ধারা বিকশিত হয়েছে। সেই কারণেই অনেক ঐতিহাসিকরা বাংলার নবজাগরণকে শুধু একটা সাংস্কৃতিক আন্দোলন হিসেবে নয়, বরং আধুনিক ভারতীয় জাতীয় চেতনার ভিত্তি নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন। তবে এই ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। স্বাধীনতার আগে যেমন বাংলা সাংস্কৃতিক ও বিপ্লবী জাগরণের কেন্দ্র ছিল, স্বাধীনতার পরে তেমনি বাংলা থেকে উঠে এসেছেন এমন একজন নেতা যিনি ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদী রাজনীতিকে নতুন রাজনৈতিক রূপ দিয়েছিলেন। একই সময় বাংলার মাটিতে এমন একটা সমাজসেবামূলক সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠেছিল, যারা ধর্মীয় চেতনার পাশাপাশি শিক্ষা, ত্রাণ ও মানব সেবাকে নিজের প্রধান আদর্শ হিসেবে গ্রহণ করেন। আর কয়েক দশক পরে কলকাতারই এক সন্তান বিশ্বের শতাধিক দেশে কৃষ্ণভক্তি ও গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে পৌঁছে দিয়ে প্রমাণ করেন
বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা বিশ্বব্যাপী বিস্তৃত। স্বাধীনতার প্রাক্কালে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করা শ্যামাপ্রসাদ এমন একটা পরিবারে বড় হয়ে ওঠেন যেখানে শিক্ষা, জাতীয় চেতনা এবং সমাজসেবামূলক পরিবেশ ছিল অত্যন্ত শক্তিশালী। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন না, তাকে বাংলার বাঘ নামে স্মরণ করা হয়। সেই পরিবেশেই শ্যামাপ্রসাদের চিন্তাভাবনার বিকাশ ঘটে। অসাধারণ মেধার অধিকারী শ্যামাপ্রসাদ মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন, যা সেই সময়ে এক বিরল ঘটনা। শিক্ষাক্ষেত্রে ভারতীয় ভাষা, ভারতীয় ইতিহাস এবং দেশীয় শিক্ষা ব্যবস্থার বিকাশের পক্ষে তিনি বারবার মত প্রকাশ করেছিলেন। কিন্তু ইতিহাস তাকে শুধু একজন শিক্ষাবিদ হিসেবেই মনে রাখেননি। 30 এবং 40-এর দশকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। মুসলিম লীগের প্রভাব বাড়ছিল, সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল এবং দেশভাগের সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার হিন্দু সমাজের নিরাপত্তা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে সরব হন। তিনি হিন্দু সমাজের সঙ্গে যুক্ত হন এবং বাংলার রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। তার বক্তব্য ছিল, যদি সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তাহলে বাংলার হিন্দু সমাজ তাদের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য গভীর সংকটের মুখে পড়বে। এই কারণেই তিনি পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে জোরালো রাজনৈতিক আন্দোলন শুরু করেন। ইতিহাসবিদদের অনেকেরই মতামত, পশ্চিমবঙ্গের ভারতের অংশ হিসেবে থেকে যাওয়ার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও এই প্রক্রিয়ায় আরও বহু রাজনৈতিক নেতা, সংগঠন এবং ঐতিহাসিক পরিস্থিতিও সমানভাবে ভূমিকা রেখেছিল। স্বাধীনতার পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগ দেন, কিন্তু খুব বেশি দিন তিনি সেই মন্ত্রিসভায় থাকেননি। সেই সময় পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন, উদ্বাস্তু সমস্যা এবং নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে তার সঙ্গে সরকারের মতপার্থক্য তৈরি হয়। তিনি মনে করেছিলেন পূর্ব পাকিস্তানে হিন্দুদের নিরাপত্তার প্রশ্নে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত। সেই মতবিরোধের জেরে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে যা ভারতীয় জনতা পার্টির আদর্শিক পূর্বসূরি হিসেবে পরিচিতি লাভ করে। সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতের ঐক্য এবং ভারতীয় সভ্যতার ধারাবাহিকতার উপর জোর দেওয়া ছিল জনসংঘের অন্যতম ভিত্তি। কাশ্মীর প্রশ্নেও তার অবস্থান ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। তিনি সংবিধানের 370 অনুচ্ছেদের বিরোধিতা করেন এবং এক দেশ, দুই বিধান, দুই প্রধান এই নিশান চলবে না, এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন শুরু করেন। 1953 সালে কাশ্মীরে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং বন্দি অবস্থায় তার মৃত্যু ঘটে। আজও তার মৃত্যু ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এক আলোচনার বিষয়। বাংলার হিন্দু সমাজে সাংগঠনিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারত সেবাশ্রম সংঘ। স্বামী প্রণবানন্দ মহারাজ 1917 সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল কেবল ধর্মীয় প্রচার নয়, বরং চরিত্র গঠন, সমাজসেবা, মানব কল্যাণ এবং জাতীয় চেতনার বিকাশ। তিনি বিশ্বাস করতেন একটা শক্তিশালী সমাজ গড়ে তুলতে হলে আত্মিক উন্নতির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও সমানভাবে প্রয়োজন। সেই চিন্তা থেকেই ভারত সেবাশ্রম সংঘের শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, চিকিৎসা কেন্দ্র, আশ্রম এবং সেবামূলক প্রকল্প গড়ে তুলতে শুরু করেন। ধীরে ধীরে বাংলার গ্রাম থেকে শহর সর্বত্র এই সংগঠনের বিস্তার ঘটে। দেশভাগের সময় লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেন। সেই কঠিন সময়ে ভারত সেবাশ্রম সংঘ খাদ্য, বস্ত্র, চিকিৎসা, পুনর্বাসন এবং আশ্রয়ের ব্যবস্থা করে হাজার হাজার হিন্দুর পাশে দাঁড়ায়। শুধু দেশভাগ নয়, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প কিংবা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও এই সংগঠন নিয়মিত ত্রাণ কার্যে অংশগ্রহণ করে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সেবা, কুম্ভ মেলায় চিকিৎসা শিবির, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রম, দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সেবামূলক উদ্যোগ, সব মিলিয়ে ভারত সেবাশ্রম সংঘ আজ শুধুমাত্র একটা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ভারতের অন্যতম বৃহৎ সমাজসেবামূলক সংগঠন হিসেবেও বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু যদি বিশ্বের বুকে বাংলার আধ্যাত্মিক ও বৈষ্ণব ভাবধারার প্রসারের কথা বলা হয়, তাহলে স্বামী বিবেকানন্দের পরে যে নামটি সবচেয়ে উজ্জ্বলভাবে উঠে আসে তিনি হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ।
কলকাতায় জন্মগ্রহণকারী এই মানুষটি পরবর্তীকালে এমন একটা কাজ করেন যা ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করে। 1966 সালে নিউ ইয়র্কে তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকন। তার মূল উদ্দেশ্য ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব দর্শন এবং কৃষ্ণ ভক্তিকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া। হাতে প্রায় কিছুই ছিল না, কিন্তু অদম্য বিশ্বাস নিয়ে তিনি বিদেশের মাটিতে ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে ভারতীয় আধ্যাত্মিকতার নতুন পরিচয় তুলে ধরেন। আজ বিশ্বের 100-রও বেশি দেশে ইসকনের মন্দির, সাংস্কৃতিক কেন্দ্র, কৃষ্ণ ভক্তি প্রচার, গীতা শিক্ষা, প্রসাদ বিতরণ, গোসেবা, বৈদিক শিক্ষা এবং বিভিন্ন মানব কল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মস্কো, সিডনি, জোহানেসবার্গ, টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন শহরে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিত হচ্ছে। বিদেশের অসংখ্য মানুষ ভারতীয় পোশাক পরছেন, গীতা পড়ছেন, কৃষ্ণ ভক্তি গ্রহণ করছেন এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অনুসারী হচ্ছেন। এই বৈদেশিক বিস্তারের সঙ্গে বাংলার সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ এই আন্দোলনের আধ্যাত্মিক শিকড় রয়েছে নবদ্বীপ মায়াপুরে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আজ মায়াপুর ইসকনের বিশ্ব সদর দফতরগুলোর অন্যতম এবং প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন। বিশ্বের সামনে বাংলার বৈষ্ণব সংস্কৃতি এবং কৃষ্ণ ভাবনাকে তুলে ধরার ক্ষেত্রে ইসকনের ভূমিকা নিঃসন্দেহে ঐতিহাসিক। তবে বাংলা থেকে হিন্দু ধর্মীয় বা সাংস্কৃতিক চেতনার বিশ্বব্যাপী বিস্তারের ইতিহাস যদি লেখা হয়, তাহলে একজন মহাপুরুষের নাম না বললেই নয়, যিনি আধুনিক যুগের বহু শতাব্দী আগেই বাংলার মাটি থেকে এমন এক আন্দোলনের সূচনা করেছিলেন যার প্রভাব আজও পৃথিবীর নানা দেশে সমানভাবে অনুভূত হয়। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপের এই মহান সাধক শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক। তার প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল ভিত্তি ছিল কৃষ্ণপ্রেম, নাম সংকীর্তন এবং সকল মানুষের কাছে নিজের ভক্তির পথকে সহজ করে তোলা। এই সময় সমাজে জাতপাতের বিভেদ, ধর্মীয় গোঁড়ামি এবং নানা সামাজিক বাধা ছিল প্রবল। শ্রী চৈতন্যদেব সেই বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে নাম সংকীর্তনের পথ বেছে দিয়েছিলেন। তার কীর্তন আন্দোলন শুধু বাংলায় নয়, ওড়িশা, আসাম, বৃন্দাবন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। তার শিষ্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী সহ স্বরগোস্বামীরা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের তাত্ত্বিক ভিত্তি গড়ে তোলেন, যার প্রভাব আজও বৈষ্ণব সমাজে অটুট। সময়ের সঙ্গে সঙ্গে এই ধারাকে নতুনভাবে সংগঠিত করেন ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেন এবং গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যকে আধুনিক রূপে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ নেন। পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে ভারত জুড়ে এবং ভারতের বাইরেও বৈষ্ণব দর্শন প্রচারের কাজ শুরু করেন। তিনি মনে করতেন শ্রী চৈতন্যদেবের বাণী কেবল বাংলার জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। তার এই চিন্তাই পরবর্তীকালে তার অন্যতম শিষ্য অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মধ্যে আরও বৃহৎ আকারে বাস্তবায়িত হয়। স্বামী প্রভুপাদের জীবন সত্যি এক অনন্য অধ্যায়। জীবনের প্রায় 70 বছর পার করার পর খুব সামান্য অর্থ, কয়েকটি বই এবং অগাধ আত্মবিশ্বাস নিয়ে তিনি জাহাজে চেপে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। তখন কেউ ভাবতেও পারেনি যে কলকাতার একজন সাধারণ বৈষ্ণব সন্ন্যাসী কয়েক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা হয়ে উঠবেন। নিউ ইয়র্কের টমকিং স্কোয়ারের পার্কে কয়েকজন তরুণকে নিয়ে শুরু হয় হরিনাম সংকীর্তন। সেই ছোট্ট উদ্যোগই পরবর্তীকালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনে পরিণত হয়। তিনি ইংরেজিতে ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত সহ অসংখ্য বৈষ্ণব গ্রন্থ অনুবাদ ও ব্যাখ্যা করেন, যা আজ বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং ধর্মতাত্ত্বিক পাঠ্যক্রমে অধ্যয়ন করা হয়। এই বাংলায় একদিকে রাজনারায়ণ বসুর জাতীয় চেতনা, হিন্দু মেলার সাংস্কৃতিক জাগরণ, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, চন্দ্রনাথ বসুর হিন্দুত্ব, রামকৃষ্ণ ও বিবেকানন্দের আধ্যাত্মিক পুনর্জাগরণ, বিপ্লবীদের আত্মত্যাগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারত সেবাশ্রম সংঘের সমাজসেবা এবং অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু ও স্বামী প্রভুপাদের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলার বৈষ্ণব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করেছে। এই সমস্ত ধারাগুলি একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে অভিন্ন নয়,
কিন্তু ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের আলোচনায় প্রত্যেকেই নিজস্ব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলা শুধু ভারতের সাংস্কৃতিক রাজধানী নয়, এটা এমন একটা ভূমি যেখান থেকে বহু গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং জাতীয়তাবাদী ধারা বিকশিত হয়েছে। সেই কারণেই আজও ভারতীয় সভ্যতা, হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য কিংবা বৈষ্ণব ভাবধারার বিশ্বব্যাপী বিস্তার নিয়ে আলোচনা শুরু হলে বারবার একটাই নাম ফিরে আসে, বাংলা। এই এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন।